আয় রে আয় রে হায় রে হায় রে হায় রে, সব কিছু শেষ হয়ে যায় রে যায় রে যায় রে। শেষ হয়ে যাবে কি? সব শেষ হয়ে গেল যে। এমন মনে হচ্ছে যেন এই সংগঠনের অনেক বছর বয়স হয়ে গিয়েছে, যেন প্রাচীন একটি সংগঠন। হ্যাঁ, আজ 1998 সালের 1 জানুয়ারি দিনটার কথা খুব মনে পড়ছে। জাতীয় কংগ্রেস থেকে নিজেকে সম্পূর্ণভাবে সরিয়ে এনে এক অদম্য জেদ, প্রখর তেজ, লড়াকু মানসিকতা নিয়ে আমাদের এই পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান রাজনৈতিক চরিত্র মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 1998 সালের 1 জানুয়ারি পথ চলা শুরু হয়েছিল এই তৃণমূল কংগ্রেস নামক একটি দলের। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই জন্ম হয়েছিল AINTC, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তো যদিও এটি একটি আঞ্চলিক দল, কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে প্রচার করা হতো বা বলা হতো। যাই হোক, সেই দল তিনি নিজের হাতে একটু 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 করে তিলে 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 দলকে এমন জায়গায় নিয়ে এসেছিলেন যে রাজ্যের নেতৃত্ব দেওয়ার মতো জায়গায়, এবং তিনি সাকসেস হয়েছিলেন। তিনি কি কি করতে পারেননি, কি কি ভালো মন্দ করেছেন, কি কি খারাপ করেছেন, সেই প্রসঙ্গে যাচ্ছি না। আজ যাচ্ছি কোথায় সূত্রপাত এবং কোথায় সর্বশেষ নিঃশ্বাস, এই দুটি বিষয়কে নিয়ে আজ আলোকপাত করতে চাইছি। 1998 সাল, ওদিকে 2011 সাল, দীর্ঘ 12-13 বছর লেগেছে তাকে লাগাতার সংগ্রাম চালিয়ে যে কোনো প্রকারে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলে তিনি কিন্তু আস্তে 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 ভারতবর্ষের বুকে একটা রাজনৈতিক অন্যতম প্রধান মুখ হিসেবে পরিচিতি লাভ করেছিলেন এবং 3 বারের মুখ্যমন্ত্রী ছিলেন। হ্যাঁ, ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য দিক। আমি কিন্তু তৃণমূলের কংগ্রেসের হয়ে, তাদের দলীয় হয়ে কোনো কথাবার্তা বলছি না, যেটা ফ্যাক্ট সেটা তুলে ধরার চেষ্টা করছি। তাহলে একজন মহিলা, তিনি বিস্তারিত বললে অনেক কিছু, সেটা আর বলতে চাইছি না, বা আমি হয়তো অতটা সুন্দর করে বলতে পারবো না। তিনি 1998 সাল থেকে 2011 সাল পর্যন্ত দীর্ঘ 13 বছর সংগ্রাম করে দলটিকে দাঁড় করালেন, দলের মুখ্যমন্ত্রী হলেন, এবং কয়েকটি মন্ত্রিত্ব তার হাতে ছিল। স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং আরও বেশ কিছু মন্ত্রিত্ব ওনার হাতে ছিল। হ্যাঁ, নিজে মুখ্যমন্ত্রী ছিলেন। হঠাৎ এমন কি হলো যে 2026 সালে 4 মে ফল বেরোনোর আগে পর্যন্ত যে দলের হয়ে এত মিটিং, মিছিল, প্রতিবাদ, বিক্ষোভ, এমনকি
বিরোধী দল অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সমর্থক কর্মী এবং নেতা নেত্রীদের দিকে যেভাবে মারাত্মক ভঙ্গিমায় আক্রমণ করা হতো, অর্থাৎ দল ফুল ফর্মে ছিল। দেখুন, রাজনৈতিক উত্থান পতন হবে, এটা হয়, কিন্তু এমন কি হলো এই দলটিকে ছেড়ে তারা একের পর এক শুধু ইস্তফা দিলেন না, দলের সুপ্রিমোকে শুদ্ধ ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি কিনা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বা এই যে পশ্চিমবঙ্গের যে ক্ষমতায় থাকা 3 বারের শাসক দল, সেই দলের সুপ্রিমোকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এবং তার যে ভাইপো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা, আমি তো বলবো উনি একটা ভুল করে ফেলেছিলেন, কারণ এইভাবে পরিবারতন্ত্রের ওপরে ভিত্তি করে বাড়ির কাউকে নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় সেটা উচিত হয়নি। যাই হোক, তিনি সেটা করেছেন। তো যাকে এতদিন সর্বা মনে করতেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকেও কেউ গ্রাহ্য করছে না। তো তিনি 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, তারপরে দেখলাম আমাদের গড়িয়ায়ও এসেছিলেন উনি, হেলিকপ্টারে চড়ছেন এবং করছেন। তিনি আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা হচ্ছে অল্প বয়সে পাকলো, তার দুঃখ চিরকাল। এখন এই হচ্ছে ব্যাপার। যারা মাঠে নেমে রোদ ঝড় জল বন্যায় হাল চাষ করেনি, গরুর সাথে বলদের সাথে সমঝোতা করে চাষাবাদ করার অভিজ্ঞতা নেই, যাদের গাছে জল দেওয়ার অভিজ্ঞতা নেই, মাটি কোপানোর অভিজ্ঞতা নেই, সেই মানুষগুলো যখন এত কোনো কাজকর্ম না করে যদি বাগানের সুন্দর সুন্দর ফল পেতে চায়, দেখে সুন্দর সুন্দর ফুল দেখে, তাহলে তো সে তো টাপাস করে পেরে করে খেতে চাইবে। তা সেই দশা হয়েছে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের। তো অভিষেকের বয়স, অভিষেক বাবুই বলা ভালো, অভিষেক বাবুর বয়স মনে হচ্ছে আমার চেয়ে ছোটই হবে, তাই অভিষেক বললেও খুব একটা হবে না। হ্যাঁ, যেহেতু প্লেন টেলেনে চড়তো, তো তাই একটু অভিষেক বাবু মহাশয় বলা উচিত। যাই হোক, তো তার হাতে এইরকম একটা ছোট্ট একটা বাচ্চা, তার হাতে দলটাকে দেওয়া, মাননীয় মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এভাবে যে অভিষেককে কেন প্রায়োরিটি দিয়েছিলেন, কেন তাকে করেছিলেন, আমার তো মনে হচ্ছে এই বিনা পরিশ্রমে অনেক কিছু পেয়ে যাওয়ার এই যে নেতা, এই নেতা সেই কষ্টের দিনগুলোর কথা বুঝতে পারেননি, যে তার পিসিমণি তো বলে সবাই, পিসিমণি, তিনি এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি কিভাবে কত কষ্ট করে দলটাকে তৈরি করেছিলেন। আজকে যেখানে রাজ্যে উল্লাস হচ্ছে, আনন্দ ফুর্তি হচ্ছে, সেখানে আমার মনটা একটু খারাপই লাগছে। আমার মনটা এই কারণে খারাপ লাগছে, দেখুন, বিগত দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন না করেছেন, আমি ওই দিকে যাচ্ছি না। আমি যাচ্ছি যে আমাদের যে এই যে রাজনৈতিক চিত্র উদল-বদল, তার মধ্যে যে কতটা সংস্কৃতি, গঠনমূলক সংস্কৃতি আছে, কতটা পচনমুখী সংস্কৃতি আছে, সেটা একটা বিষয়। কিভাবে এরকম একটা দশকের পর দশক ধরে একসাথে থাকা তারা তাদের সুপ্রিমোকে ফেলে চলে যেতে পারে? আমি তো পারবো না। আমি যদি এরকম কোনো রাজনৈতিক দলে থাকতাম, আমি দলের একেবারে শেষ দিন পর্যন্ত আমি থাকতাম। আমি তো কোনো রাজনৈতিক দলের লোক নই। আমি যখন তৃণমূল কংগ্রেস একদম প্রথম আসে, তখন আমি তাদেরকে খুব শ্রদ্ধা করেছিলাম, খুব ভক্তি করেছিলাম, কিন্তু পরবর্তীতে আর ভালো লাগেনি। কিন্তু এখনও সেই মনোভাব বজায় রাখার চেষ্টা করব। কিন্তু আমি বলতে চাইছি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেলে সবাই চলে গেলেন, এটা কেমন লাগছে? এটা ঠিক নয়, আমি বলবো এটা ঠিক নয়। আর কারা দল চালাবেন? দলের নাকি অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ, 15 বছর
সরকারের থেকে দলের এমন তারা যারা এই যে দলটাকে নতুন একটা দল তৈরি করে চলে যাবে বলছে তৃণমূল কংগ্রেস, নিউ তৃণমূল কংগ্রেস না কি সামথিং এরকম শুনছিলাম। তো যারা নতুন তৃণমূল কংগ্রেস করতে চাইছেন তারা কিন্তু এই তৃণমূল থেকে গিয়ে নতুন দল করতে চাইছেন, তাহলে নতুন তৃণমূল বলে আবার কি? তো তারা তাদের আদর্শ কি ভাবুন, তাদের আদর্শ কি, আদর্শ কি আপনার ভাবুন। খুব ভালো থাকবেন, আমি আমার মতো করে অনুভব করলাম। আজ শুধু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা খুব খুব বেশি করে মনে পড়ছে। ও আর একটা কথা, এই যে মাঝখানে বলাই হলো না, যেটা 4 তারিখ দুপুর 12টার পরে ডিজে বাজাবো, ডিজে, তারপরে আবার ঘরে ঢুকে ঢুকে মারবে। এই যে সংস্কৃতি, এই যে ভাবধারা, এগুলো কি? এগুলো মানুষ নেয়নি। তারপরে এমনিতেই তো অনেক 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 অভিযোগ আছে, তারপরে আবার এই ধরনের ডিজে ফিজে বাজানো, এইগুলো দিয়ে কি এইরকম করে কি রাজনীতি হয়? সভ্য সংস্কৃতির রাজনীতি কি এইভাবে হয়? এই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, এই যে আপনার ভাইপো বলছেন, এই যে অভিষেক, এই সব যে কথাবার্তাটা উনি বলেছেন, এটা কিন্তু মানুষের মনে দাগ কেটেছে। এটা ঠিক করেনি উনি। কেন বলবেন? উল্টে উপরন্ত ওনার বলা উচিত ছিল যে আমি এতদিন যা করেছি, যদি আমার যদি কোথাও ভুল ত্রুটি থাকে, আমি জনসমক্ষে মানুষের কাছে ক্ষমা চাইছি। মানুষ আমার ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আমাকে নতুন করে চলার সুযোগ করে দিন। এটা সরকারের কাছে, বর্তমান সরকারের ক্ষমতায় থাকা নেতা নেত্রীদের কাছে এবং পশ্চিমবঙ্গবাসীর কাছে, সমগ্র ভারতবাসীর কাছে ওনার এটা বললে ভালো হতো ভোট পরবর্তী সময়ে। যাই হোক, এখন দেখুন ধর্মের কল বাতাসে নড়ে। আজকে কি হলো? এত কষ্ট করে আপনি এত কিছু করলেন, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি, সেই দল ছেড়ে সবাই চলে গেল। ছি 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 ছি। আর যারা দলের যারা এই একেবারে প্রান্তিকে ছিল, তাদেরকে একেবারে হলো না, তারা বলছে ওনাকে রাখবো না, ওনারা নতুন দল তৈরি করবেন, সেটা আবার একটা আলাদা বিষয়। কিন্তু তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা রাখবই না, তার থেকে পরামর্শ নেব বা কথাবার্তা বলবো, যোগাযোগ রাখবো, এটা আলাদা। সেটা হলে তাও এটা রাখবই না ওনাকে, আর অভিষেককেও রাখবে না, এবং তাদের নামে ভুরি ভুরি অভিযোগ করছে। এরা হচ্ছে রাজনীতি করতে এসেছে। আমার মনে হয় এরা সমাজের খুব একটা ভালো কিছু করতে পারবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এরা যদি অনেক দিন আগে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যেত, তখন যদি প্রতিবাদ করতো, তখন তাহলে আমার এতটা অভিযোগ থাকতো না। আজকের দল ভরার গোহারা হেরেছে, তারপরে এখন অন্য সরকার গঠিত হয়ে গেছে, শপথ গ্রহণ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। এখন পেট বাঁচানো আর পিঠ বাঁচানোর জন্য সবাই ছোটাছুটি করছে কখন বিজেপিতে ঢুকবে। সেই সময় তৃণমূলের এক দল বেরিয়ে এসে বলছে আমরা এই দলে থাকবো না, আমরা নতুন দল তৈরি করছি। এই যে পরিস্থিতি, এই যে সংস্কৃতি, কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আমি আপনাদের এতক্ষণ আমি ছিলাম ছোটোখাটো একজন মানুষ, বিশ্লেষক হিসেবে কবি সুব্রত মিত্র। ধন্যবাদ।